নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। এসআইআর শুনানিতে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে কমিশন। নামের বানান, বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক হলে নোটিশ পাঠানো হচ্ছে, তা নিয়ে বিরক্ত প্রকাশ বিচারপতি জয়মাল্য বাগচির। সোমবার বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থবিলের ওপর আলোচনা শুরুর আগেই নতুন সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি আসতে তীব্র চাঞ্চল্য রাজধানী জুড়ে। তিক্ততা এবার অতীত। দ্বন্দ্ব খুলে মহুয়া মৈত্রের সঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিল। বিয়েবাড়িতে শাসক দলের দুই হেভিওয়েট সাংসদের পুনর্মিলন। নির্দিষ্ট সময়ে এসআইআর কাজ না হয় বাড়ানো হয়েছে শুনানির দিনক্ষণ। সোমবার কমিশনের অভিযোগের ভিত্তিতে এসআইআর জন্য পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক দেওয়ার পদক্ষেপ নিল নবান্ন। এসআইআর শুনানির শেষ পর্বে নিয়ম বদল। কমিশন নির্ধারিত 11 নথির পাশাপাশি গণ্য হবে ডোমিসাইল সার্টিফিকেট। এসআইআর শুনানিতে এবার সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে নির্বাচন কমিশন। নামের বানান নিয়ে যেভাবে আমজনতাকে হেনস্থা করা হচ্ছে, বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক হলে নোটিশ পাঠানো হচ্ছে, তা নিয়ে বিরক্ত প্রকাশ করলেন বিচারপতি জয়মাল্য বাগচি। এসআইআর শুনানিতে এবার সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে নির্বাচন কমিশন। নামের বানান নিয়ে যেভাবে আমজনতাকে হেনস্থা করা হচ্ছে, বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক হলে নোটিশ পাঠানো হচ্ছে, তা নিয়ে বিরক্ত প্রকাশ করলেন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি বলেন, আপনাদের সফটওয়্যার খুবই সীমাবদ্ধ। অধিকাংশ বাঙালি পরিবারে মধ্যম নাম থাকে কুমার, তা নিয়ে সমস্যার নোটিশ পাঠানো হয়েছে। এরপরে কার্যত বিস্ময় শুনে বিচারপতি বাগচি প্রধান বিচারপতি সূর্যকান্তকে বললেন, কল্পনা করুন শুভেন্দু নারায়ণ রায় একজন ফেলো ছিলেন। নারায়ণ তার মধ্যম নাম, তাকেও নোটিশ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি শুরুতে এদিন রাজ্যের বাসিন্দাদের হয়রানি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দেওয়ান। পাশাপাশি রাজ্য সরকার ৮৫০০ জন কর্মী দিয়েছে কমিশনকে, সে কথাও জানালেন তিনি। তারপর তালিকা নিয়ে সমস্যার কথা তুলে ধরেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। বলেন, কর্মী দিয়েছেন, তাদের নামের তালিকা আছে। আমরা বলেছিলাম বাংলা জানেন এমন কর্মী প্রয়োজন। এরপরে মুখ্যমন্ত্রীর আইনজীবী জানান, জেলাভিত্তিক বিবরণ দেওয়া হয়েছিল, তবে কমিশনের আইনজীবী বলেন এই তথ্য তাদের হাতে পৌঁছায়নি। তাতেই প্রধান বিচারপতি বললেন, এ বিষয়ে বিতর্ক চাই না। নামের তালিকা নিয়ে সমস্যা চলতে থাকে, এবার আমাদের মুখ্য সচিবের কাছে হলফনামা চাইতে হবে। এদিনের শুনানিতে মাইক্রো অবজারভারদের কাজ কি তা জানতে চান প্রধান বিচারপতি সূর্যকান্ত। তাতে কমিশন জানায়, ইআরওদের সহযোগিতার জন্য ওদের নিয়োগ করা হয়েছে, তবে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তারপরই প্রধান বিচারপতি বলেন, তাহলে রাজ্যের অফিসাররা যদি যোগ দেন, তারাও মতামত দিতে পারবেন, তাতে ইআরওর সিদ্ধান্ত আরও মজবুত হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বঙ্গে যে পরিস্থিতি, তাতে রাজনীতির বাইরে সৃষ্টিশীল মানুষজন নিজেদের মতো করেই প্রতিবাদ করছেন। কিন্তু এবার মানুষের হয়ে কলমের জোরে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার লেখা কবিতার ছত্রে ছত্রে উঠে এলো জনতার উপর শাসকের অত্যাচারের কথা। চারপাশে ঘটতে থাকা ঘটনাবলী, বিশেষত সাধারণ মানুষের সমস্যা যন্ত্রণা যদি বুক না বেঁধে, তাহলে সৃষ্টিশীল কোনো কাজ করা যায় না। সংবেদনশীল মানুষ সেসব মর্মে মর্মে অনুভব করে কোনো না কোনোভাবে তা প্রকাশ করেন। কেউ অক্ষর শব্দমালায় সাজিয়ে, কেউ বা রং তুলির আঁচড়ে। সম্প্রতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বঙ্গে যে পরিস্থিতি, তাতে রাজনীতির বাইরে সৃষ্টিশীল মানুষজন নিজেদের মতো করেই প্রতিবাদ করছেন। কিন্তু এবার মানুষের হয়ে রাজনীতির মাধ্যমে এসআইআর প্রতিবাদ ছাড়াও কলমের জোরে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার লেখা কবিতার ছত্রে ছত্রে উঠে এলো জনতার উপর শাসকের অত্যাচারের কথা। কবিতার নাম আমি অস্বীকার করি। কবিতার শুরুর কয়েকটি লাইন এরকম যে, আমি অস্বীকার করি এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব। আমি অস্বীকার করি রাষ্ট্রের নামে রক্তের ঋণ। আমি অস্বীকার করি রক্তের ওপর কালির শাসন। প্রতিটি শব্দ কথাতেই সাম্প্রতিক এসআইআর পরিস্থিতির ভয়াবহতা, যন্ত্রণার প্রতিফলন। অভিষেকের কবিতায় উঠে এসেছে এসআইআর প্রক্রিয়ার মাঝে জনতার উপর চাপিয়ে দেওয়া নিয়মাবলীর প্রতিবাদ। এখনো পর্যন্ত এই কাজে ১৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। সেই সংখ্যা উল্লেখ করে অভিষেকের দাবি, এটা শুধু সংখ্যা নয়, এ রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার।
এসআইআর পদ্ধতির সার্বত্যাহীনতাকে নিশানা করে তিনি লিখেছেন, রাষ্ট্রের খাতায় ঠাঁই পায় প্রাণীর বদলে পরিসংখ্যান, শাসকের বুটের তলায় পিষে যায় বিবেক, সত্য আর সম্মান। ইতিহাসের প্রসঙ্গ টেনেও শক্ত বার্তা দিয়েছেন অভিষেক। কবিতায় তার স্পষ্ট উচ্চারণ, ইতিহাস তালিকা দেখে না, ইতিহাস মনে রাখে কে প্রতিরোধ করেছিল, কে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এই অংশে শাসক ও বিরোধী শক্তির ভূমিকা নিয়ে দীর্ঘমেয়াদী মূল্যায়নের ইঙ্গিত রয়েছে। উল্লেখযোগ্যভাবে এসআইআর বিরোধিতায় কলম ধরার ঘটনা তৃণমূলের কাছে নতুন নয়। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই ইস্যুতে ২৬টি কবিতা লিখেছেন। সেই ধারাবাহিকতায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কবিতা যুক্ত হওয়ার স্পষ্ট যে এসআইআর প্রশ্নে তৃণমূল কংগ্রেস রাজপথের আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক ও বৌদ্ধিক প্রতিবাদের পথও বেছে নিচ্ছে। রাজনৈতিক মহলের মতে, আমি অস্বীকার করি শুধু একটি কবিতা নয়, বরং এসআইআর ইস্যুতে তৃণমূলের অবস্থানের এক সাংস্কৃতিক ঘোষণা। পথের আন্দোলন হোক বা কলমের বিদ্রোহ, সব মিলিয়ে এসআইআর এর বিরুদ্ধে দল যে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত, সেই বার্তায় ফের একবার স্পষ্ট হয়ে উঠল। হাই নিউজ নেটওয়ার্ক। তিক্ততা এবার অতীত, একে অপরের চক্ষু শুলছিলেন। সংসদ অধিবেশনের মাঝে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে বচসার জেরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদীয় দলের চিফ হুইপের পদও ছেড়েছিলেন। দ্বন্দ্ব মেটাতে খোদ দলনেত্রীকে আসরেও নামতে হয়েছিল। তবে সেসব এখন অতীত। রবিবার দেখা গেল বিয়েবাড়িতে শাসক দলের দুই হেভিওয়েট সাংসদের পুনর্মিলন। একে অপরের চক্ষু শুলছিলেন। সংসদ অধিবেশনের মাঝেই তাদের পরস্পর বিরোধিতা প্রকাশ্যে এসেছিল। সেই ঘটনার জল গড়িয়েছে বহু দূর। তৃণমূলের দুই সাংসদ মহুয়া মৈত্রর সঙ্গে বচসার জেরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদীয় দলের চিফ হুইপের পদও ছেড়ে দিয়েছিলেন। দ্বন্দ্ব মেটাতে খোদ দলনেত্রীকে আসরে নামতে হয়েছিল। তবে সেসব তিক্ততা এবার অতীত। রবিবার বিয়েবাড়িতে শাসক দলের দুই হেভিওয়েটের সাংসদের পুনর্মিলন দেখা গেল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র একে অপরের সঙ্গে হেসে কথা বললেন, খোঁজ খবর নিলেন, এমনকি পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তুললেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই ফেসবুকে সেসব ছবি পোস্টও করেছেন। আর ছবি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। নানান মন্তব্য করছে অনুরাগীরা। রবিবার ছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ও বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের মেয়ের বিয়ে। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দলের সদস্যরা। নবদম্পতিকে আশীর্বাদ করতে বাড়িতে যান তৃণমূল বর্ষীয়ান সাংসদরা। ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্ররা। বিয়ে বাড়িতেই কল্যাণ ও মহুয়াকে দেখা গেল একদম পাশাপাশি। ফ্যাশনে বরাবরই নজর কাড়লেন মহুয়া। ওই দিনের বিয়ে বাড়িতে ঘন নীল জমকালো শাড়ি, শাল আর হালকা মেকআপে তাকে দারুণ লাগছিল। তবে সকলের মাঝে শ্রীরামপুরের বর্ষীয়ান সাংসদের সঙ্গে কৃষ্ণনগরের সাংসদের হাসি কথার বিনিময় বেশ চোখে পড়ল। একে অপরের পাশে দাঁড়িয়ে হাসি মুখে ছবিও তুললেন। আসলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রর এমন সুন্দর ছবিগুলো নিয়ে চর্চার কারণ হিসেবে রয়েছে ছোটখাটো সমস্যার কারণেই একসময় উভয়ের মধ্যেই মুখ দেখাদেখি বন্ধ ছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নারী বিদ্বেষী, হতাশাগ্রস্ত বলতে পিছপাও হননি কৃষ্ণনগরের সাংসদ। পাল্টা মহুয়ার মুখ দেখলে দিন খারাপ যায়, এমন মন্তব্য শোনা গিয়েছিল শ্রীরামপুরের সাংসদের গলায়। সব মিলিয়ে সহকর্মী হলেও উভয়ের সম্পর্কে হয়ে উঠেছিল একেবারে তিক্ত। কিন্তু সেসব ভুলে নিজেদের মধ্যেই যে ফের সখ্য করে তুললেন, সেটাই স্পষ্ট করল সাগরিকা ঘোষের মেয়ের বিয়ে ঘিরে। হাই নিউজ নেটওয়ার্ক। নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি কিংবা তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। তার জন্য শুনানির দিনক্ষণ বাড়ানো হয়েছে। 14 তারিখ পর্যন্ত চলবে সেই কাজ। তবে সোমবার কমিশনের অভিযোগের ভিত্তিতে এসআইআর এর জন্য পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক দেওয়ার পদক্ষেপ নিল নবান্ন। নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি কিংবা তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। তার জন্য শুনানির দিনক্ষণ বাড়ানো হয়েছে। 14 তারিখ পর্যন্ত চলবে এই কাজ। সোমবার শীর্ষ আদালতে এসআইআর মামলার শুনানি। তবে সোমবার এই শুনানির আগেই শোনা গেল কমিশনের অভিযোগের ভিত্তিতে নবান্ন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে এসআইআর এর জন্য পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক দেওয়া হবে। রাজ্যের এই পদক্ষেপে কমিশন নতুন করে চাপে পড়ল বলেই মনে করা হচ্ছে।
আইনি মহলের মতে একদিকে নিজেদেরই ঠিক করা সিদ্ধান্তে বদল এবং সময়সীমা ক্রমাগত পিছিয়ে চলেছে তারা, অন্যদিকে সুপ্রিম নির্দেশের পরে মুখ্যমন্ত্রীর দাবিগুলি মেনে নিতে বাধ্য হচ্ছে। স্বাভাবিকভাবেই এসআইআর নিয়ে পরবর্তী কী পদক্ষেপ সুপ্রিম কোর্ট নেয় সেদিকে নজর গোটা দেশের। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানির আগেই কমিশনের অভিযোগের ভিত্তিতে নবান্ন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে এসআইআরের জন্য ৮৫০৫ জন গ্রুপ বি আধিকারিক দেওয়া হবে। রাজ্যের এই পদক্ষেপে কমিশন নতুন করে চাপে পড়ল বলেই মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের তরফে। গত বুধবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের আইনজীবী জানিয়েছিলেন রাজ্য সরকার এসআইআর এর কাজের জন্য পর্যাপ্ত গ্রুপ বি অফিসার দেয়নি, তাই ভিন রাজ্য থেকে আধিকারিকদের নিয়োগ করতে হয়েছে। এরপর আদালত রাজ্য সরকারকে তালিকা দিতে বলেছিল। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল এম পঞ্চলির বেঞ্চ জানিয়েছিল কতজন গ্রুপ বি আধিকারিককে রাজ্য এসআইআর এর কাজের জন্য দিতে পারবে তা সোমবারের মধ্যে কমিশনকে জানাতে হবে। সেই মতো শনিবারই কমিশনকে নবান্ন জানিয়ে দিয়েছে এসআইআর কাজের জন্য ৮৫০৫ জন গ্রুপ বি আধিকারিক দিতে পারবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার শংসাপত্রকে প্রামাণ্য নথি হিসেবে মান্যতা দেওয়া বাধ্যতামূলক করছে কমিশন। আগের শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শানিত যুক্তি কমিশনের পক্ষপাতকে সামনে এনে দিয়েছে। দেশের শীর্ষ আদালত তার তোলা অভিযোগগুলিকে মান্যতা দিয়ে পর্যবেক্ষণে জানায় লজিক্যাল ডিসক্রিপেন্সির দোহাই দিয়ে কোনো যোগ্য ভোটারের নাম বাদ না যায়। কমিশনকে তার উপযুক্ত ব্যবস্থাও নিতে হবে। ফলে দৃশ্যতই ব্যাকফুটে থাকা কমিশন এবার কি যুক্তি প্রধান বিচারপতি সূর্যকান্তের সামনে পেশ করে সেদিকেই নজর গোটা রাজ্যের। হাই নিউজ নেটওয়ার্ক। অভিনয় লাইমলাইট থেকে নিজেকে অনির্দিষ্টকালের জন্য দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কাজের একঘেয়েমি আর ক্লান্তি থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। বিনোদন জগতে একে একে বিরতির পথে হাঁটছেন তারকারা। এবার অভিনয় লাইমলাইট থেকে নিজেকে অনির্দিষ্টকালের জন্য দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন, এমনটাই জানালেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। কাজের একঘেয়েমি আর ক্লান্তি থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী তিনি বলেন, দিনের পর দিন একই কাজ করে এখন একঘেয়েমি এসে গেছে, সঙ্গে ক্লান্তি, যা তাকে কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিতে বাধ্য করছে। বিগত কিছু সময় ধরে একের পর এক প্রজেক্টে কাজ করেছিলেন তিনি। সেই ধারাবাহিক ব্যস্ততায় একসময় কাজের প্রতি আগ্রহ কমতে শুরু করে। ফলে নিজের মন মানসিকতা ঠিক রাখতে এবং অভিনয়ের আনন্দ ফিরে পেতে তিনি নিজেই পজ বাটন টিপেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী বলেন, আমি টানা কাজ করছিলাম, একটা সময় মনে হয়েছিল আর কোনো নতুনত্ব নেই, ক্লান্তি ধরে গিয়েছিল, কাজটা আর উপভোগ করতে পারছিলাম না, তাই বিরতি নেওয়া খুব দরকার ছিল। তিনি আরও জানান, এখন তিনি আগের চেয়ে বেশি বেছে বেছে কাজ করেন। কেবল সেই কাজই তিনি করতে চান যার প্রতি সত্যি টান অনুভব করেন। অভিনেতার কথায়, আমি এমন প্রজেক্ট করতে চাই না যা শুধু আমার ইএমআই বা আর্থিক দায় মেটানোর জন্য করতে হয়। এখন আমি এমন জায়গায় আছি যেখানে শুধু শিল্পী সত্তার সন্তুষ্টি আমার প্রথম ছন্দ। কাজ মানেই উত্তেজনা, নতুন কিছু শেখার সুযোগ, না হলে সেই কাজ আমি করব না। আরেকটি সাক্ষাৎকারে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে পঙ্কজ জানিয়েছিলেন কেন তিনি ব্যস্ত কর্মজীবন থেকে সরে এসেছেন। বলেন, আমি নিজে ভেবেচিন্তে জীবন কাটানোর কথা বলতাম, কিন্তু সেই আমি দ্রুত গতির জীবনে জড়িয়ে পড়েছিলাম, বিশেষ করে করোনার পর। অভিনেতারা যে অস্ত্র ব্যবহার করেন, অর্থাৎ তাদের অভিনয় দক্ষতা, সেটাকে কিভাবে, কখন, কোথায় ব্যবহার করা উচিত, সেটা খুব ভেবেচিন্তে করা দরকার। আমি সেই জায়গাটায় পৌঁছতেই বিরতি নিয়েছি। গত বছর পঙ্কজ ত্রিপাঠীর মাত্র একটি সিনেমা মেট্রো ইন্দিনো এবং একটি ওয়েব সিরিজ ক্রিমিনাল জাস্টিস মুক্তি পেয়েছিল। দীর্ঘ ব্যস্ত শুটিং রুটিন তাকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করেছিল বলেই জানান অভিনেতা। টানা 30 দিন শুটিং করলে যে ক্লান্তি আসে সেটা সহ্য করা যায় না। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, বলেন অভিনেতা। হাই নিউজ নেটওয়ার্ক।
দীর্ঘ প্রতীক্ষার অবসান, বহু বিতর্কের পর আইএসএলের চূড়ান্ত সূচি প্রকাশ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। 14 ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্ট। কিশোর ভারত ক্রীড়াঙ্গনে হোম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং। অন্যদিকে কলকাতার একমাত্র ক্লাব হিসেবে প্রতিটি হোম ম্যাচ যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলবে মোহনবাগান। দীর্ঘ প্রতীক্ষার অবসান, বহু বিতর্কের পর প্রতিযোগিতা শুরুর এক সপ্তাহ আগে আইএসএলের চূড়ান্ত সূচি প্রকাশ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। 14 ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্ট। কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনে হোম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং। অন্যদিকে কলকাতার একমাত্র ক্লাব হিসেবে প্রতিটি হোম ম্যাচ যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলবে মোহনবাগান। 14 ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে সবুজ মেরুনের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। ইস্টবেঙ্গলের আইএসএল অভিযান শুরু হচ্ছে 16 ফেব্রুয়ারি থেকে। তাদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। জামশেদপুর এফসির বিরুদ্ধে মোহামেডান মাঠে নামছে 15 ফেব্রুয়ারি। অংশগ্রহণকারী ক্লাব এবং স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনার পর সূচি চূড়ান্ত করা হচ্ছে। 14টি দল সিঙ্গল লেগের রাউন্ড রবিন ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রত্যেকটি দল সব মিলিয়ে 13টি করে ম্যাচ খেলবে। এদিকে প্রথমে ঠিক হয়েছিল মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে আইএসএল শুরু হবে, যদিও এই প্রস্তাবে রাজি হয়নি দুই প্রধানই। বেশ কয়েকটি ম্যাচের পর ডার্বি হোক, এমনই চেয়েছিল ইস্ট মোহন। সেই দাবি মেনেই 3রা মে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের তারিখ ঘোষণা করা হয়েছে। যুব ভারতের ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে শতবর্ষ প্রাচীন দুই ক্লাব। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30 মিনিটে। খসড়া সূচির থেকে পরিবর্তিত হয়েছে আরও 2টি ম্যাচের মাঠ। সেই দুই ম্যাচ আবার ডার্বি, মোহামেডান বনাম ইস্টবেঙ্গল এবং মোহনবাগান বনাম মোহামেডান। এবার জেনে নেওয়া যাক 3 প্রধান ক্লাবের আইএসএল এর সময়সূচি। আইএসএল এ মোহনবাগানের সূচি: 14 ফেব্রুয়ারি মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স যুব ভারতী বিকেল 5টা। 23 ফেব্রুয়ারি মোহনবাগান বনাম চেন্নাইন এফসি যুব ভারতী সন্ধ্যে 7:30 মিনিট। 28 ফেব্রুয়ারি মোহনবাগান বনাম মোহামেডান যুব ভারতী সন্ধ্যে 7:30। 6 মার্চ মোহনবাগান বনাম ওড়িশা এফসি। 14 মার্চ মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি। 20 মার্চ মোহনবাগান বনাম মুম্বাই সিটি এফসি। 4 এপ্রিল মোহনবাগান বনাম জামশেদপুর এফসি। 12 এপ্রিল মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি। 19 এপ্রিল মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। 26 এপ্রিল মোহনবাগান বনাম ইন্টার কাশী। 3রা মে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল যুব ভারতী সন্ধ্যে 7:30 মিনিট। 9 মে মোহনবাগান বনাম এফসি গোয়া। 17 মে মোহনবাগান বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি। আইএসএল এ ইস্টবেঙ্গলের সময়সূচি: 16 ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। 21 ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি। 27 ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি। 5 মার্চ ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া। 14 মার্চ ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স। 21 মার্চ ইস্টবেঙ্গল বনাম মোহামেডান। 11 এপ্রিল ইস্টবেঙ্গল বনাম চেন্নাইন এফসি। 16 এপ্রিল ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি। 24 এপ্রিল ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি। 28 এপ্রিল ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি। 3রা মে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। 8 মে ইস্টবেঙ্গল বনাম মুম্বাই সিটি এফসি। 17 মে ইস্টবেঙ্গল বনাম ইন্টার কাশী। আইএসএল এ মোহামেডানের সময়সূচি: 15 ফেব্রুয়ারি মোহামেডান বনাম জামশেদপুর এফসি। 20 ফেব্রুয়ারি মোহামেডান বনাম এফসি গোয়া। 28 ফেব্রুয়ারি মোহনবাগান বনাম মোহামেডান এফসি। 7 মার্চ মোহামেডান বনাম বেঙ্গালুরু এফসি। 21 মার্চ ইস্টবেঙ্গল বনাম মোহামেডান। 3রা এপ্রিল মোহামেডান বনাম পাঞ্জাব এফসি। 12 এপ্রিল মোহামেডান বনাম ইন্টার কাশী। 17 এপ্রিল মোহামেডান বনাম ওড়িশা এফসি। 21 এপ্রিল মোহামেডান বনাম চেন্নাইন এফসি। 26 এপ্রিল মোহামেডান বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি। 3রা মে মোহামেডান বনাম মুম্বাই সিটি এফসি। 10 মে মোহামেডান বনাম কেরালা ব্লাস্টার্স। 17 মে মোহামেডান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। হাই নিউজ নেটওয়ার্ক। বাকি আর মাত্র 4 মাস, তারপরেই বল গড়াবে ফিফা বিশ্বকাপের। এই মুহূর্তে নিজেদের দল গুছিয়ে নেওয়ার পরিকল্পনার কাজে ব্যস্ত দল ব্রাজিলও এর ব্যতিক্রম নয়।
তবে প্রশ্ন হলো 2026 বিশ্বকাপে কি খেলবেন নেইমার? ইতিমধ্যে সেই ব্যাপারে বড় ইঙ্গিত দিয়েছেন সেলেসাওদের কোচ কার্লো আনসেলত্তি। বাকি আর মাত্র 4 মাস, তারপরেই বল গড়াবে ফিফা বিশ্বকাপের দিকে। এই মুহূর্তে নিজেদের দল গুছিয়ে নেওয়ার পরিকল্পনার কাজে ব্যস্ত দলগুলো। ব্রাজিলও এর ব্যতিক্রম নয়। প্রশ্ন হলো 2026 বিশ্বকাপ কি খেলবেন নেইমার? ইতিমধ্যেই এই ব্যাপারে বড় ইঙ্গিত দিয়েছেন সেলেসাওদের কোচ কার্লো আনসেলত্তি। ব্রাজিলের একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে মে মাসে 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ। তার মধ্যে 11 জনের জায়গা মোটামুটি নিশ্চিত। তাদের নিয়েই ইতিমধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছে আনসেলত্তি। তালিকায় রয়েছে গোলকিপার অ্যালিসন বেকার, ডিফেন্ডার মার্কিনিওস এবং গ্যাব্রিয়েল, মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস এবং ক্যাসেমিরো, আক্রমণাত্মক ভাগের ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, এস্তাভাও, রড্রিগো, ম্যাথিউস, কুনিয়া এবং গ্যাব্রিয়েল মার্তিনেলি। এমন তালিকা দেখার পর প্রশ্ন উঠছে, ব্রাজিলের হেক্সা জয়ের মিশনে তাহলে কি নেইমার নেই? 2023 সাল থেকে পেশির চোটে ভুগছেন নেইমার। গত জানুয়ারিতে স্যান্টোসে যোগ দেওয়ার পরেও চোটমুক্ত হতে পারেননি তিনি। ক্লাবের অবনমন বাঁচাতে চোট নিয়েই মাঠে নেমে পড়েছিলেন তিনি। ইতিমধ্যে স্যান্টোসের হয়ে 150টি ম্যাচ খেলার বিরল নজির তৈরি করেন নেইমার। তবে অস্ত্রোপচারের পর ফিট হয়ে ম্যাচ সেরাটা দেওয়া বেশ কঠিন নেইমারের পক্ষে। অন্তত বিশ্বকাপের আগে সেটা অসম্ভবই মনে হচ্ছে। ব্রাজিলের কোচ সম্প্রতি বলেছিলেন, সম্পূর্ণ বিট ফুটবলার ছাড়া তাদের দলে জায়গা পাওয়া যাবে না। সেই কারণেই নেইমারকে কি আদেও বিশ্বকাপ দলে দেখা যাবে, এই নিয়ে প্রশ্ন উঠছে। বহুদিন ধরে ব্রাজিলের দলের বাইরে নেইমার। ব্রাজিলের হয়ে শেষ খেলেছেন 2023 সালের অক্টোবরে। 11 জনের তালিকায় প্রায় নিশ্চিত হয়ে গেলেও বাকি 15 জনের লড়াই চলছে। কি হয় সেটাই এখন দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।